বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী মহামারীর কারণে তোমাদের পড়ালেখার যে স্বাভাবিক প্রক্রিয়া তা ব্যাহত হচ্ছে। তারই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী ও যশোর বোর্ডের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা মোতাবেক ও আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব ইয়াসিন আনিসুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজকের অনলাইন ক্লাসের আয়োজন। তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ মাবিয়া খাতুন, প্রভাষক ভূগোল বিভাগ, দৌলতপুর কলেজ জীবাণুষ, দৌলতপুর খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে ভূগোল প্রথম পাঠের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 9 থেকে কিছু আলোচনা করব। আশা করি সকলে আমার সঙ্গে থাকবে। আমাদের পাঠ 9-এর আলোচ্য বিষয় হচ্ছে সমোন্নতি রেখা সাহায্যে ভূমির বন্ধুরতা প্রদর্শনের নিয়ম। আমাদের এই চ্যাপ্টারটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যালের জন্য তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখবে আশা করি। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখি কিভাবে সমোন্নতি রেখা থেকে ভূমির বন্ধুরতা প্রদর্শন করা যায়। সমোন্নতি রেখা, এখানে চিত্র দেখছো তোমরা একটা। সমোন্নতি রেখা থেকে প্রস্থচ্ছেদের মাধ্যমে ভূমিরূপ প্রদর্শন, কিভাবে এই প্রস্থচ্ছেদের মাধ্যমে ভূমিরূপ প্রদর্শন করা যায় সেটা আজকে আমরা দেখব। সমোন্নতি রেখা, আমাদের প্রথমেই জানতে হবে সমোন্নতি রেখাটা কি। আমরা একে বিশ্লেষণ করলে পাই যে সম অর্থ সমান, উন্নতি অর্থ যেটা কে উন্নীত করেছে, উঁচু করেছে, সেটা বোঝায়। তাহলে সমান উন্নতি বা সম উচ্চতা বিশিষ্ট যে রেখা সেগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ সম উচ্চতার রেখার সাহায্যে ভূমির যে বন্ধুরতা প্রদর্শন করা হয় সেটাই বোঝাচ্ছে এই সমোন্নতি রেখাকে। তাহলে আমরা দেখি সমোন্নতি রেখার সাথে কিভাবে ভূমি বন্ধুরতার নিয়ম সেটা জানবো। সমুদ্র সমতল থেকে সমান উচ্চতা বিশিষ্ট পাশাপাশি অবস্থিত বিভিন্ন স্থান সংযোজক কাল্পনিক রেখাকে সমোন্নতি রেখা বলে। অর্থাৎ সমুদ্র সমতল থেকে তোমরা দেখবে যে সমুদ্র সমতল থেকে সমান উচ্চতা বিশিষ্ট যে পাশাপাশি বিভিন্ন স্থান রয়েছে, সে বিভিন্ন স্থানের সংযোজক অর্থাৎ কাল্পনিক রেখা আমরা কল্পনা করতে পারি। কিছু রেখা বিভিন্ন স্থানগুলোকে সংযোগ করার জন্য সেই কাল্পনিক রেখাগুলোই হচ্ছে আমাদের সমোন্নতি রেখা। তোমরা সমতল কাগজের উপর অঙ্কিত মানচিত্রে ভূপৃষ্ঠের বন্ধুরতা দেখাবার জন্য সমোন্নতি রেখা ব্যবহার করা হয়। অর্থাৎ এই রেখাগুলো কাল্পনিক, কিন্তু আমরা ব্যবহারিকে বোঝার জন্য এই একটা সমতল কাগজের উপর মানচিত্র অঙ্কন করে ভূপৃষ্ঠের বন্ধুরতা দেখাবার জন্য এই রেখাগুলো বা সমোন্নতি রেখা ব্যবহার করা হয়। সমোন্নতি রেখা সংবলিত মানচিত্র থেকে ভূমির বন্ধুরতা প্রদর্শনের জন্য বন্ধুর ভূমির পার্শ্বচিত্র পরিলেখ অঙ্কন করতে হয়। অর্থাৎ সমতল ভূমি থেকে এই পরিমাপটা করা সহজ হয় না, এই জন্য বন্ধুর ভূমির প্রয়োজন হয়। তাহলে আমরা দেখি কিভাবে অঙ্কন করা যায় এই রেখা দিয়ে। যে কাগজে সমোন্নতি রেখার চিত্র অঙ্কন করা হয়েছে, তোমরা দেখো এই চিত্রের দিকে তাকালে বুঝতে পারবে যে এটা একটা পৃষ্ঠা অর্থাৎ কাগজ। যে কাগজে সমোন্নতি রেখার চিত্র অঙ্কন করা হয়েছে তার নিচের দিকে সম ব্যবধানে, নিচের দিকে দেখো তোমরা সমান ব্যবধানে ক খ এর সমান প্রয়োজন অনুযায়ী কতিপয় সরল রেখা অঙ্কন করে এদের উচ্চতা দেওয়া হয়েছে 100-200 এরকম ফুট হিসাব করে উচ্চতা দেওয়া হয়েছে। উচ্চতা লিখে পাশে লিখতে হবে। দেখো এই উচ্চতাগুলো দেয়া আছে, তোমরা সমোন্নতি রেখাগুলোকে দেখছো। এগুলো
অতঃপর ক খ রেখাকে সমোন্নতি রেখাগুলো যে বিন্দুতে ছেদ করেছে, তোমরা দেখো যে ক খ যে রেখাগুলো এগুলোকে সমোন্নতি রেখাগুলো যে বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দু ছেদ করেছে সেই বিন্দুগুলো থেকে সমকোণের নিচের দিকে, সেই বিন্দুগুলো থেকে সমকোণের নিচের দিকে রেখা বর্ধিত করে উচ্চতা অনুসারে বিভিন্ন রেখায় মিলিত করতে হবে। অর্থাৎ দেখো তোমরা উপরের দিকে 100, 200, 300 এরকম ফিট হিসাবে সমোন্নতি রেখাগুলোকে চিহ্নিত করা হয়েছে। এগুলো আবার যুক্ত করেছে নিচের দিকে 200, 300, 400 ফিট হিসাব করে এগুলোকে আবার সংযুক্ত করা হয়েছে। এখন উলম্ব ব্যবধানের স্কেল অনুযায়ী প্রত্যেক লম্ব থেকে উলম্ব অর্থাৎ লম্বালম্বি খাড়াখাড়ি যে ব্যবধানের কথা বলছে, ব্যবধানের স্কেল অনুযায়ী প্রত্যেক লম্ব থেকে সেই সব স্থানের সমোন্নতির পরিমাণ কেটে নিয়ে ওই লম্বগুলোর শীর্ষ বিন্দুগুলো যোগ করে যে বক্ররেখাটি পাওয়া যাবে এটি ওই স্থানের প্রস্থচ্ছেদ। অর্থাৎ প্রস্থচ্ছেদ অঙ্কন করার সময় স্কেলের প্রতি দৃষ্টি রাখতে হবে। যখন তোমরা নিচের চিত্র খ এ প্রস্থচ্ছেদ অঙ্কন করবা তখন চিত্রের দিকে লক্ষ্য রাখবা, স্কেলের দিকে লক্ষ্য রাখবা। অনুভূমিক পরিমাণ মানচিত্রের স্কেল অনুযায়ী হবে। অনুভূমিক যে পরিমাণগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা স্কেল অনুযায়ী হবে এবং উলম্ব স্কেলও ওই মাপে হবে। অবশ্য উলম্ব স্কেলকে প্রয়োজন বোধে সামঞ্জস্য রেখে ছোট বড় করা যায়। এই উলম্ব স্কেলকে তোমার প্রয়োজন অনুসারে চিত্রের সামঞ্জস্য রেখে ছোট বড় করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা চিত্র ক থেকে খ কে আমরা অঙ্কন করেছি। এবার ক চিত্রের ক খ রেখার সমান করে দেখো খ চিত্রে ক খ রেখা টানা হলো। ক চিত্রের তোমরা দেখতে পাচ্ছ যে ক খ যে রেখাটা আছে, ক এবং খ কে যোগ করা হয়েছে যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ ক চিত্রে, এর সমান করে খ চিত্রে দেখো ক খ রেখা টানা হয়েছে। এখানে কটা দেখা যাচ্ছে না, ক এবং খ একটা রেখা দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই ক খ রেখা টানা হয়েছে এবং এটি সমস্ততা রেখা সমূহ ও নদীকে যেসব বিন্দু ছেদ করেছে তা নিচের চিত্রের ক খ রেখা সংস্থাপন করা হলো। এবার তোমরা দেখো যে ভূমিস্থ ছেদ বিন্দুগুলো হতে সেগুলোর উচ্চতায় অনুভূমিক রেখা পর্যন্ত লম্ব টানা হলো। ভূমিস্থ যে ছেদ বিন্দুগুলো আছে সেগুলোর উচ্চতায় আনুভূমিক রেখা পর্যন্ত লম্ব টানা হয়েছে। দেখো লম্বগুলো তোমরা দেখতে পাচ্ছ যে একটা নদী এবং পাশে ভূমির প্রস্থচ্ছেদ, এখানে ভূমিতে লম্ব অনুসারে প্রস্থচ্ছেদ টানা হয়েছে। এসব উলম্ব রেখা সেগুলোর উচ্চতা বোধক অনুভূমিক রেখাসমূহকে যেসব বিন্দুতে ছেদ করে সেগুলোকে একটি রেখা দ্বারা যুক্ত করলে এর পরিলেখ পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা, সমোন্নতি রেখা থেকে প্রস্থচ্ছেদের মাধ্যমে যে ভূমিরূপ প্রদর্শন সেটা তোমরা দেখলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সমোন্নতি রেখা থেকে ভূমিরূপ কিভাবে প্রদর্শন করা যায় সেটা দেখব। আমরা প্রস্থচ্ছেদ দেখলাম, প্রস্থচ্ছেদের মাধ্যমে ভূমিরূপ। এবার দেখব সরাসরি সমোন্নতি রেখা থেকে ভূমিরূপ কিভাবে প্রদর্শন করা যায়। তোমরা দেখো, প্রথমে আমাদের রয়েছে পর্বত। এই পর্বত আমরা একটা কাগজের উপরে পর্বত অঙ্কন করব। পর্বতের একটা চিত্র, পর্বত কেমন হয় আমরা সকলে জানি, আমাদের আইডিয়া আছে কিছুটা। এই পর্বত অঙ্কন করে সমুদ্র তল থেকে অন্তত 1000 মিটার বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। আমরা পড়ে এসেছি পর্বতের সমোন্নতি রেখাগুলোর মান ক্রমশ ভিতর দিকে বর্ধিত হয়। পর্বতের সমোন্নতি
পর্বতের সমোন্নতি রেখাগুলোর মান ক্রমে ভিতর দিকে বর্ধিত হয়। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এর বাম বাম সাইডের যে সমোন্নতি রেখাগুলো এগুলোর মান ক্রমে বৃদ্ধি পাচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে। প্রথমে 100 ফিট, তারপর 200 ফিট, তারপর 300 ফিট, এরপর 400 ফিট, এরপর 500 ফিট, তারপরে একেবারে ভিতরের দিকে 560 ফিট। দেখো চিত্রে সমোন্নতি রেখার প্রকৃতি দেখে পর্বতটি কিরূপ, অর্থাৎ এটি দীর্ঘ, সংকীর্ণ, বিস্তৃত, প্রশস্ত বা সমতল শীর্ষ বিশিষ্ট কিনা তা বুঝতে পারা যায়। অর্থাৎ তোমরা সমোন্নতি রেখার রূপ বা বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবে যে এটি কিরূপ পর্বত, এটি সংকীর্ণ, বিস্তৃত, প্রশস্ত বা সমতল শীর্ষ বিশিষ্ট কিনা তা বুঝতে পারবে। তাহলে আমরা দেখলাম যে পর্বতের মাধ্যমে পর্বত অঙ্কন করে কিভাবে সমোন্নতি রেখা অঙ্কন করা যায়, ভূমিরূপ সমোন্নতি রেখা থেকে কিভাবে ভূমিরূপ প্রদর্শন করা যায় আমরা দেখলাম। আমরা প্রথমে একটা দেখব শাঙ্ক আকৃতির পাহাড়ের চিত্র সমোন্নতি রেখা থেকে কিভাবে শাঙ্ক আকৃতির পাহাড় অঙ্কন করা যায়। চারদিক থেকে ভূমি প্রায় সমান হারে উঁচু হয়ে ওঠে যে পাহাড়ি সৃষ্টি করে তাকে শাঙ্ক আকৃতির পাহাড় বলে। শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে খেয়াল করো, চারদিক থেকে ভূমি প্রায় সমান হারে উঁচু হয়ে উঠে যে পাহাড় সৃষ্টি করে, অর্থাৎ চারদিক থেকে সমানভাবে ভূমি উঁচু হয়ে উঠে যে পাহাড় সৃষ্টি করছে সেটা হচ্ছে আমাদের শাঙ্ক আকৃতির পাহাড়। যদি ঢাল সব দিকে সমান হয় তবে সমোন্নতি রেখাগুলো বৃত্তাকার হবে, অর্থাৎ এর ঢালগুলো যদি আঁকাবাঁকা বেশি না হয়, এগুলো যদি সমান হয় এর ঢালগুলো, তাহলে সমোন্নতি রেখা বৃত্তাকার হবে। তোমরা দেখতে পাচ্ছ এর ঢালগুলো খুব বেশি আঁকাবাঁকা না, সমান, এই জন্য এর সমোন্নতি রেখাগুলো দেখো বৃত্তাকার হয়েছে। এরূপ বৃত্তাকার সমোন্নতি রেখাগুলোর কেন্দ্রে যদি একটি বিন্দু থাকে, বৃত্তাকার সমোন্নতি রেখাগুলোর কেন্দ্রে যদি একটি বিন্দু থাকে ও এর উচ্চতার লেখা থাকে তাহলে পাহাড়ের চূড়া শাঙ্ক আকৃতির হয়। তোমরা দেখছো এখানে একটা বিন্দু বা ছোট বৃত্তের মতন, এর উচ্চতা লেখা আছে 1000 ফিট, তাহলে আমরা এই পাহাড়টিকে শাঙ্ক আকৃতির পাহাড় বলতে পারি। সেখানে দেখো এর উচ্চতা দেয়া হয়েছে ডান সাইডে, ডান দিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে। 600 ফিট, 700 ফিট, 800 ফিট, 900 ফিট, 1000 ফিট, এগুলোকে সমোন্নতি রেখাতে দেখিয়েছি আমরা। তাহলে তোমরা দেখে মানে সমোন্নতি রেখাগুলো দেখে বুঝতে পারছো যে কোনটা কোন ভূমি বা ভূমিরূপ, কোনটা কোন পাহাড়। এবার আমরা আগ্নেয়গিরি পাহাড় বা আগ্নেয়গিরি ভূমিরূপ সমোন্নতি রেখার সাহায্যে কিভাবে অঙ্কন করা যায় সেটা দেখব। দেখো, ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে পৃথিবীর অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা নির্গত ও তা সঞ্চিত হয়ে যে পাহাড় সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে বা আগ্নেয় পাহাড় বলে। সাধারণ শাঙ্ক আকৃতির পাহাড় থেকে এর পার্থক্য এই যে আগ্নেয়গিরির কেন্দ্রস্থলে একটি গহ্বর বা মুখ থাকে, এই মুখ জ্বালামুখ নামে পরিচিত। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এই আমরা পূর্বে যে শাঙ্ক আকৃতির পাহাড় দেখলাম এবং এই আগ্নেয় পাহাড় প্রায় একই রকম, কিন্তু এখানে মুখ আকৃতির রয়েছে। যেহেতু আগ্নেয়গিরির একটা জ্বালামুখ থাকে যা দিয়ে লাভা বের হয়, এই কারণে এখানে আগ্নেয় পাহাড়ে একটা মুখ আকৃতি দেখতে পাচ্ছি আমরা। এই মুখ জ্বালামুখ নামে পরিচিত। শাঙ্ক আকৃতির আগ্নেয়গিরির সমোন্নতি রেখা অঙ্কন করার সময় সাবলীল হাতে একটির মধ্যে অন্য বৃত্তগুলো অঙ্কন করতে হয়। মধ্যস্থলে জ্বালামুখের অবস্থান দেখাবার জন্য মধ্যের বৃত্তে
টির পরিধি থেকে কেন্দ্রের দিকে কতিপয় রেখা অঙ্কন করতে হয়। অবশ্য এই রেখা শিক্ষার্থীরা এবার আমরা ভূমিরূপ প্রদর্শনের আরেকটি চিত্র, দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় দেখব। আমরা বুঝতে পারছি এর নাম দেখে দুই শৃঙ্গ বিশিষ্ট অর্থাৎ দুইটা চূড়া বিশিষ্ট পাহাড়। দেখো তোমরা চিত্র দেখে যে দুইটা শৃঙ্গ রয়েছে এই পাহাড়ের। এখানে তাহলে আমাদের যে চিত্র দেখছি সেটা হচ্ছে একে বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকটি সমোন্নতি রেখা বৃত্তাকারে অবস্থিত হলে এবং তারপর এর দুই অংশে স্বতন্ত্রভাবে রেখা অঙ্কিত থাকলে বুঝতে হবে যে এক বিস্তৃত পার্বত্য অঞ্চলের ওই স্থানে দুইটি শৃঙ্গ রয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা বৃত্তাকারে সমোন্নতি রেখা রয়েছে এখানে, দুই শৃঙ্গের আলাদা আলাদা, এবং একে এক শৃঙ্গ থেকে আরেক শৃঙ্গের সমোন্নতি রেখাগুলো মিলিত হয়েছে। দুই শৃঙ্গ বিশিষ্ট এইরূপ বৃহৎ পাহাড়কে ম্যাসিভ নামে অভিহিত করা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে এরকম সমোন্নতি রেখা দেখলে দুই শৃঙ্গের আলাদা আলাদা দুইটা সমোন্নতি রেখা একে অপরের সাথে মিলিত হলে এটা আমরা দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় হিসেবে জানবো। এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করছি। এরপরে আমরা যাব মালভূমিতে। আমরা জানি যে পাহাড় থেকে মালভূমি একটু আলাদা, এটি উঁচু, তবে সমভূমি থেকে উঁচু, কিন্তু পাহাড় পর্বত থেকে নিচু এবং উপরিভাগ সমতল। তোমরা দেখছো এটা স্বাভাবিকভাবে একটা মালভূমি যার উপরিভাগ সমতল। এর সমোন্নতি রেখাটা কেমন হবে আমরা দেখি। মালভূমি বলতে সাধারণভাবে উন্নত সমতল ভূমিকে বোঝানো হয়। এর পার্শ্বদেশ অত্যন্ত খাড়া এবং বিভিন্ন নদী দ্বারা ক্ষত বিক্ষত। অনেক সময় বিভিন্ন নদী দ্বারা মালভূমি ব্যবচ্ছেদিত হয়। পার্শ্বের চিত্রের পশ্চিম সীমা কিছু অংশ সামান্য উঁচু। পার্শ্বের চিত্রের পশ্চিম সীমা দেখো, পশ্চিম দিকটা সামান্য একটু উঁচু রয়েছে। উঁচু হয়ে যাবার পর বহুদূর পর্যন্ত প্রায় সমতল, কিছুটা উঁচু, তারপর বহুদূর পর্যন্ত আবার সমতল। দেখো তোমরা বুঝতে পারছো দেখে, কিন্তু তা পূর্ব সীমায় আবার নিচু হয়েছে। পূর্ব সীমা দিয়ে আবার দেখো পশ্চিমের থেকে একটু ভিতরের দিকে নিচু হয়েছে। এরূপ ভূমিরূপকে মালভূমি বলা হয়। এর সমোন্নতি রেখাটা তোমরা দেখবে এবড়ো থেবড়ো আকৃতির। এটা দেখে বুঝতে পারবে যে এটা মালভূমির সমোন্নতি রেখা। সেখানে এবার আমরা যাব ষোলশিরাতে। ষোলশিরা কাকে বলে তা পূর্বে আমি বলে দিচ্ছি। দূরে দূরে বিন্যস্ত সমোন্নতি রেখার মধ্যে যদি কোথাও ঘন ঘন দুই একটি সমোন্নতি রেখা থাকে তবে তা একটি উচ্চভূমি নির্দেশ করে। এইরূপ নাতি উচ্চভূমিকে ষোলশিরা বলে। অর্থাৎ দূরে দূরে বিন্যস্ত সমোন্নতি রেখার মধ্যে তোমরা দেখো এই ষোলশিরা রেখাগুলো দূরে দূরে অবস্থিত। বিন্যস্ত সমোন্নতি রেখার মধ্যে যদি কোথাও ঘন ঘন দুই একটি সমোন্নতি রেখা থাকে, দু একটি ঘন ঘন সমোন্নতি রেখা যেগুলো এখানে প্রদর্শন করা হয়নি, তবে আমরা ধরে নিচ্ছি দু একটি সমোন্নতি রেখা থাকে, তবে তা একটি উচ্চ ভূমি নির্দেশ করছে। এখানে ভূমিটা যে উচ্চ সেটা নির্দেশ করছে। এরূপ নাতি অর্থাৎ নিচু উচ্চ ভূমিকে ষোলশিরা বলে। পাশের চিত্রে ষোলশিরা দেখানো হয়েছে দেখো। এর স্বল্প ব্যবধান বিশিষ্ট 100 ফুট ও 200 ফুট এখানে নির্দেশ করা হয়েছে। সমোন্নতি রেখা একটি স্থানকে ঘিরে রয়েছে, একটি স্থানকে সমোন্নতি রেখা দ্বারা ঘিরে রাখা হয়েছে এখানে মনে হচ্ছে। এর মধ্যস্থলের অতি দীর্ঘ অংশটির উচ্চতা সর্বত্র প্রায় সমান। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই রেখাগুলোর দ্বারা মাঝের যে ফাঁকা অংশটি এটির উচ্চতা প্রায় সব দিকে সমান মনে হচ্ছে। এই জন্য আমাদের সমোন্নতি রেখাটা এভাবে বিস্তৃত হয়েছে। অর্থাৎ কোথাও 300 ফিট
অর্থাৎ কোথাও 300 ফিট পর্যন্ত উচ্চ নয়, অর্থাৎ 100 ফিট এবং 200 ফিটই উচ্চ। এরূপ সমোন্নতি রেখার প্রস্থচ্ছেদ অঙ্কন করলে দেখতে পাওয়া যায় যে স্থানটি যে দুই পাশে প্রায় সমানভাবে উঁচু হয়েছে, কিন্তু মধ্যের বিস্তীর্ণ অংশের উচ্চতা প্রায় সমান। তো শিক্ষার্থীরা, ষোলশরা সম্পর্কে তোমরা কিছু জানতে পারলে সমোন্নতি রেখা সম্পর্কে। এবার আমরা যাব নল বা ক্ষুদ্র টিলা। পাহাড় ও টিলা অপেক্ষা নিম্ন ইতস্তত বিস্তীর্ণ নাতি উচ্চ ঢিবি জাতীয় সাধারণত গোলাকৃতি স্বতন্ত্র উচ্চভূমিকে নল বা গোলাকার ক্ষুদ্র টিলা নামে অভিহিত করা হয়। অর্থাৎ সেখানে তোমরা বুঝতে পারছো যে পাহাড় ও টিলা অপেক্ষা নিচু বিচ্ছিন্ন নাতি উচ্চ, খুব বেশি উঁচু নয় আবার খুব বেশি নিচু নয়, এরকম পাহাড়কে নাতি উচ্চ বলা হয়। নাতি উচ্চ ঢিবি জাতীয়, ঢিবি আকৃতি তোমরা দেখতে পাচ্ছ, এটা ঢিবি আকৃতি মনে হচ্ছে। ঢিবি জাতীয় সাধারণত গোলাকৃতি স্বতন্ত্র একটু আলাদা উচ্চভূমিকে নল বা গোলাকার ক্ষুদ্র টিলা নামে অভিহিত করা হয়েছে। আর যদি সেই ভূমি অপেক্ষাকৃত উঁচু হয় তাহলে একে ছোট পাহাড় বলা হয়। তাহলে এখানে আমরা নল বা ক্ষুদ্র টিলা দেখতে পাচ্ছি এবং ছোট পাহাড়ও দেখতে পাচ্ছি সাথে। সমভূমি অঞ্চলে প্রায়ই শিলারাশি সঞ্চিত হয়ে ক্ষুদ্র টিলা আকৃতির নলের সৃষ্টি করে। ক্রমে এরূপ ভূমিকে লোক বসতি গড়ে ওঠে। এরূপ ভূমিতে অনেক সময় লোক বসতি দেখা যায়। পাহাড়ের গায়ে ভূভাগ হঠাৎ অভিক্ষিপ্ত হয়েও নলের সৃষ্টি করে। তো শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসে বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং আজকে ব্যবহারিকটি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।